নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল যেখান থেকে শেষ করেছিলাম, যেখানে আজকে সেখান থেকেই শুরু করব। সরকার পতনের যে চক্রান্ত, আমি যে বলেছিলাম পরতে পরতে গভীর চক্রান্ত, সেই চক্রান্ত কিরম ভাবে গঠিত হয়েছিল শেখ হাসিনার আড়ালে, চোখের আড়ালে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের মানে সামনে, অথচ তার অজ্ঞাতে। আমি বলছিলাম, কালকে বলেছিলাম যে পটনের পটভূমিকা যেটা রচনা হয় সেটা কিন্তু একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে। সেখানে রাত্রিবেলা একটা করে মিটিং হতো। সেই মিটিংয়ে উপস্থিত যারা থাকতেন, সেখানে তাদের মধ্যে থাকতেন ওবায়দুল কাদের, আনিসুল হক আইনমন্ত্রী, এবং বাকি যারা থাকতেন সেটা আমি পরে আসছি। তার আগে আসব যে ফান্ডিংটা কিভাবে হয়েছিল এবং ইউনূসের ছোট ভূমিকা এখানে আগে বলবো, ইউনূসের বড় ভূমিকাটা পরে বলবো। ওয়াকারুজ্জামানের নিয়োগের ভূমিকাটা পরে বলবো। ইউনূসের এন্ট্রিটা এর মধ্যে আছে, কিন্তু আমি পরে বলবো। আমি গল্পের মতো বলে যাব, আপনারা যা শুনে যান। এই যে 666 কোটি টাকা এই যে কর ফাঁকি দিয়েছিল ইউনূস, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে বিজয় খাপ্পা ছিলেন, তাকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়েছিল। তারপরে হয়তো জামিন টামিন উনি পান। সেটা নিয়ে ইউনূসের মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল, এবং ইউনূস বরাবরই চেয়েছিলেন, একটা তিনি দলও করেছিলেন, তিনি নির্বাচনে লড়বেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। মানে তখন ইউনূস একেবারে মধ্য গগনে, সবাই নোবেল পেয়েছেন, চারদিকে খ্যাতি ছড়িয়ে পড়েছে মধ্য গগনে। টাকাটা কারা দিয়েছে? সোরস ফাউন্ডেশন, তারা দিয়েছে 30 মিলিয়ন। সোরস ফাউন্ডেশন। পরে যে অ্যালেক্স এসছিলেন এখানে দেখা করতে ইউনূসের সঙ্গে, আর আমেরিকার ডিপ স্টেট থেকে এসছে 29 মিলিয়ন। টোটাল হচ্ছে 59 মিলিয়ন রুপি। আচ্ছা, এই টাকাটা যে ভাগ করা হয়, কাদের মধ্যে ভাগ করা হয়? তাদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল। দুজন এর মধ্যে বিদেশি খেলোয়াড় ছিলেন, একটা হচ্ছে ডোনাল্ড লু আর একটা হচ্ছে পিটার হাস। এই যে ডিপ স্টেটের টাকাটা এবং ডোনাল্ড লু, ডিপ স্টেটের টাকাটা আসে পিটার হাসের হাত দিয়ে, আর ডোনাল্ডোর হাত দিয়ে আসে সোরস ফাউন্ডেশনের টাকাটা। এখন এরা গোপনে মিটিং করত। সেই মিটিংয়ে থাকতেন রেজওয়ানা, তার একটা বেলা ফাউন্ডেশন আছে। আদিলুর রহমান শুভ্র, তার একটা অধিকার বলে একটা এনজিও আছে। তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, তার একটা এনজিও আছে। এবং প্রথম আলো এবং ডেলি স্টার, এই দুটো কাগজকে এই টাকাগুলো বিলি করা হয়। আর সোরসের যে টাকাটা এসছিল, সেই টাকাটা দেওয়া হয় 3টে বস্তিতে। এই 3টে বস্তি হচ্ছে মোহাম্মদপুর বিহারি বস্তি, মিরপুরের বিহারি বস্তি এবং বনানীর করিলা বিহারি বস্তি। এই 3টে বস্তিতে ইয়ং ছেলেদের এই টাকাগুলো বিলি করা হয় যে তোমরা অস্ত্র বানাও। এখন পেছনে যেটা রয়েছে, পেছনে আন্তর্জাতিক দুটো দেশ রয়েছে, একটা হচ্ছে পাকিস্তান আর টার্কি। আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল $100 মিলিয়ন এবং টার্কিকে দিয়েছিল $100 মিলিয়ন। ডলার দেওয়ার মানে এটা দেখানো হয়েছিল, কারণটা দেখানো হয়েছিল টার্কিতে যে ভূমিকম্প হয়েছিল, তাতে যে ক্ষতি হয়েছিল, বাড়িঘর ধরে ভেঙে পড়েছিল, বাসস্থান পুনর্নির্মাণের জন্য $100 মিলিয়ন তাদেরকে দেওয়া হয়েছিল। আর পাকিস্তানকে দেওয়া হয়েছিল সন্ত্রাস দমনে সাহায্য করার জন্য $100 মিলিয়ন দেওয়া হয়েছিল। এই টাকার 50% কত পার্সেন্ট তারা পকেটে ঢুকিয়ে জানি না,
বাকিটা এসে পৌঁছায় আইএসআই এর হাত ধরে এদের হাতে। এবার কাদের হাতে এসে পৌঁছায় টাকাটা? পাকিস্তান আর টার্কির টাকাটা। হিজবুত তাহিরি একটা চলে গেল, রেজওয়ানা ফেজওয়ানা কিন্তু একটা সাইডে চলে গেল। এবার পাকিস্তান ডিপ স্টেট, পাকিস্তান আর টার্কির টাকাটা এসে ডিস্ট্রিবিউট হচ্ছে হিজবুত তাহিরি, জামাত আর হেফাজত আর আসিফ নজরুলের হাত দিয়ে ছাত্র সমন্বয়কদের টাকা দেওয়া। এছাড়া সেনাবাহিনীকে 2000 কোটি টাকা দেওয়া হয়, যার মধ্যে 1000 কোটি টাকা নেন ওয়াকারুজ্জামান আর 1000 কোটি টাকা এটা বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ অফিসারদের মধ্যে যারা জামাতপন্থী তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে প্রয়োজনে কাজে লাগবে, তোমরা এই টাকাটা রেখে দাও। তাহলে হয়ে গেল এখানে 2000 কোটি টাকার হিসেব হয়ে গেল, আর ওখানে 100 কোটি টাকার 100 মিলিয়ন টাকার হিসেব হয়ে গেল। আর 29 আর 30 এই টাকা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। এর বাইরেও টুকটাক হয়েছে, সেটা আমি এই রিপোর্টের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা, এর মধ্যে এই যে টাকাটা যখন দেওয়া হলো, টাকাটা দেওয়ার পর এখানে এই পিটার হাস এবং আপনার ডোনাল্ড লু এদের সঙ্গে এই আসিফ নজরুল, তারপর হচ্ছে ওই রেজওয়ানা চৌধুরী, আদিলুর রহমান শুভ্র, জিল্লুর রহমান, প্রথম আলোর আর ডেইলি স্টারের লোকেদের সঙ্গে কথাবার্তা মিটিং ফিটিং হয় যে কিভাবে কাজটা হবে, কারা কারা সাহায্য করবে, কিভাবে সাহায্য করবে, সেই কথাগুলো সেখানে হয়ে যায়। এবং এই কাগজগুলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রচণ্ডভাবে শক্ত করে কলম ধরতে থাকে। সেই সময়তে যখন আন্দোলন এবার দানা বাঁধছে, যখন টাকা পয়সার হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, বস্তিবাসীর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তারা অস্ত্রফস্ত্র বানিয়ে ফেলেছে, তারা মাঠে নেমে কাটাকাটি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আপনার জুলাই মাসে আর একটি ঘটনা ঘটে, যেখান থেকে এই আন্দোলনের এই বলে এক দফা দাবি, যেটা পদত্যাগের দাবি, এক দফা দাবি প্রথমে শুরু হয়েছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে, সেটাকে বহুমুখী করে দেওয়া হলো। কিভাবে? সেটাও একটা প্ল্যান করে। এই যে জুলাইয়ের 9-10 তারিখে নাহিদ ইসলাম, আসিফ মামুন, সজীব ভুঁইয়া এবং রুকন বলে এই তিনজনকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে তারা যখন আহত হয়ে যায় তখন এদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এরপরে কাউন্টার টেরোরিজম দিয়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর মিরপুর থেকে ধরে আনা হয় তাবাসসুমকে, দিয়ে ডিজিএফআই তাদের হেফাজতে রাখে। এদিকে এই যখন এগুলো চলছে, সেই সময়তে যে মিটিংটার কথাই বলছিলাম, সেই মিটিং কে থাকতো ওখানে? আনিসুল হক আইনমন্ত্রী, আচ্ছা, ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়িতে রাত্রি 10টা থেকে কখনো 1টা, কখনো 1:30, কখনো 2টো অবধি মিটিং হতো। সেখানে কাদেরকে ডাকা হতো? যারা বাংলাদেশটা চালায় তাদেরকে ডাকা হতো। স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে, সুতরাং তাদেরকে যেতেই হবে। যেমন আপনার স্বরাষ্ট্র সচিব, তাকে ডাকা হতো। পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন, তাকে ডাকা হতো, মিটিংয়ে থাকতেন তিনি। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, ডিজিএফআই, ডিজি এনএসআই আর এসবি প্রধান, বিডিআর এর ডিজি আশরাফুল ইসলাম, র্যাবের ডিজি, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম,
এনটিএনসি জিয়াউল হাসান আর ঢাকা ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল, তাদেরকে এই মিটিংয়ে ডাকা হতো ডেলি। এখানে পানাহার চলতো, এবং মানে পানাহার মানে কি, খাওয়া দাওয়া হতো, এই সমস্ত হতো। আর মিটিং এর নামে এদেরকে সমস্ত আটকে রাখা হতো এবং প্ল্যান করা হতো যে এই যে কাটাকাটি মারামারি করা হচ্ছে এগুলোকে কি করে ধরা হবে। এখানে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে থাকতেন না, তিনি এই সমস্ত প্রতিনিধি পাঠাতেন। এই যে ব্রিগেডিয়ার, তিনি সমস্ত খবরাখবর ওয়াকারুজ্জামানকে গিয়ে সব ফাঁস করতেন। তাকে প্ল্যানফুলি এখানে পাঠানো হয়েছিল, মানে ঢাকা ক্যান্টনমেন্টের যে ব্রিগেডিয়ার জেনারেল। এইখানে সমস্ত যা মিটিংয়ে যা সমস্ত হতো, পরবর্তী সকালবেলাতে যে এই ভোরবেলাতে এই যে লোকগুলো বস্তিবাসী যারা হাঙ্গামা করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে এই সমস্ত যখন হতো, সেই সময়তে ভোরবেলাতে এদেরকে যখন ধরার কথা থাকতো তখন দেখা যেত পুলিশ ভোরবেলা 5টার সময় ঘুমিয়ে পড়েছে। কারণ তারা তো পুলিশের কর্তারাই তো রাত্রিবেলা 2-2:30 বাড়ি ফিরেছেন, তারপরে তো খেয়েছেন দিয়েছেন শুয়েছেন, 10টার সময় ঘুম থেকে উঠেছেন, তারপর যখন অর্ডার দিয়েছে গিয়ে দেখে সমস্ত খালি। ওয়াকারুজ্জামানের লোকজন তাদেরকে আগে ভাগে খবর দিয়ে সব মাঠ ফাঁকা করে দিত, ফলে কেউ হাতে আসতো না। এবার এদিকে ডিজিএফআই এর মানে হাতে রয়েছে তখন কে 6 জন: নাহিদ ইসলাম, সজীব ভুঁইয়া, 26 অক্টোবরের নাম, আচ্ছা, রুকন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর তাবাসসুম, এরা তখন ডিজিএফআই এর হাতে রয়ে গেছে। এই 25-26 জুলাই নাগাদ ওই মিটিংয়ে ডাক পড়ল হারুন অল রশিদের নামে, রশিদকে। হারুন আল রশিদ, যিনি ডিবি হারুন বলে বিখ্যাত, তাকে বলা হয় যে এই যে আহত যেগুলো আছে গণস্বাস্থ্য হাসপাতালে, সেখান থেকে ওই 3জনকে এবং আর হেফাজতে যে রয়েছে হাসনাত, সার্জিস আর তাবাসসুম, এদেরকে ডিবি হেফাজতে নিতে। তখন এই আবদুল্লাহ আল ডিবি হারুন, ওই নামটা আমার মনে পড়ছে, ডিবি হারুন যিনি, তিনি বলেন যে আমি এটাকে নিয়ে আমি করবোটা কি, আমাকে তাহলে আদালতে আমাকে তুলতে হবে, আমি তো বিনা আদালতের অনুমতিতে আমি তো হেফাজতে রাখতে পারবো না। তখন না, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, তুমি এইটাই করো, এটা করলে পরই সরি, এইটা করলেই সব ঠিক হয়ে যাবে। দিয়ে ওটাকে ডিবির হেফাজতে পাঠিয়ে দিল। এইবারেতে শেখ হাসিনার কাছে যখন ওয়াকারুজ্জামান যাচ্ছেন, তার আগে ফিল্ড রেডি করে রাখছেন কে, এমএসপিএম, যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা দেখেন, সেনা অফিসার মেজর জেনারেল কবির কিন্তু সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর একজন থাকতো এনএসআই প্রধান, গোয়েন্দা শাখার এনএসআই প্রধান থাকতো, তারা বলতেন সব ঠিক আছে, আমরা ম্যানেজ করে নেবো। এইবার যখন এই 5-6 দিন হয়ে গেল, এবার ডিবি হারুন আর রাখতে রাজি হলেন না, বললেন যে আমি আর রাখতে পারবো না, 6 দিন হয়ে গেছে, আমার পক্ষে আর হেফাজতে রাখা সম্ভব নয়, এদেরকে আমি ছেড়ে দিতে হবে। তখন আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেন যে ঠিক আছে, আপনি এদেরকে ছেড়ে দিন, একটা চিরকুট লিখিয়ে এদেরকে ছেড়ে দিন। তা তাদের বাড়ির লোকজনকে ডেকে ডিবি হারুন, মাফ করবেন, আমি এখানে কাটতেও পারি না, আপনাদের ডিস্টার্ব হয়, আমি বুঝি, আমার একটু ক্ষমা করে দেবেন, আমার প্রচন্ড কাশি হয়েছে, ঠান্ডা লেগে, আপনার গলা শুনে বুঝতেও পারছেন। তো ডিবি হারুনকে বলেন ছেড়ে দিন। 6-7 দিন বাদে ওই বাড়ির লোকজনকে ডেকে তাদের খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে আদর যত্ন করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এবার এরা বেরিয়েই সঙ্গে সঙ্গে বলে কি, সরকার চাপে পড়ে গিয়েছে, সরকার চাপে পড়ে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই যে মুভমেন্টটা তৈরি হতে শুরু হলো, এই মুভমেন্টটা আস্তে আস্তে দানা পাকতে শুরু করলো।
এরা তখন আয় রে রাজুতে চলে আয়, অমুক জায়গায় চলে আয়, এই সমস্ত ডাক মারতে শুরু করলো। ডাক মারতে মারতে যখন এই অবস্থা যখন চলছে, তখন ডিবি হারুন, এই হারুন আল রশিদ তিনি বলেন যে এইভাবে চললে পরে কিন্তু আমরা কিন্তু বিপদে পড়ব। আসাদুজ্জামান খানকে বললেন। এদিকে ডিবি হারুনকে সরানোর জন্য একেবারে চারদিক দিয়ে মানে চাপ আসতে শুরু করেছে প্রধানমন্ত্রীর ওপরে। কখনো আসাদুজ্জামান খান চাপ দিচ্ছেন, কখনো আনিসুল হক আইনমন্ত্রী চাপ দিচ্ছেন, কখনো ওবায়দুল কাদের চাপ দিচ্ছেন। তিনিও চাপ খাচ্ছেন কাদের কাছ থেকে? শেখ পরিবারের কাছ থেকে। এর মধ্যে শেখ পরিবার জড়িত আছে। ধরুন কারোর কোনো কাজ করাতে হবে, সে শেখ পরিবারকে ধরলো, তাদের কোনো ব্যবসা কিছু নেই, তারা এই করে খেত। তা শেখ পরিবারের লোকজন তাদেরকে চাপ দিত। আর এদের কারোর সাহস ছিল না যে প্রধানমন্ত্রী গিয়ে বলবে যে শেখ পরিবারের লোকেরা কিন্তু আমাদেরকে এরকম ভাবে প্রেসার দিচ্ছে, যার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। ফলে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে যুক্তি করে হারুন আল রশিদকে ডিবি থেকে তুলে অন্যত্র পাঠিয়ে দেন। এবার ধীরে ধীরে 4 তারিখে এগিয়ে আসছে। 4 তারিখে যখন 4 আর 6 এই দুদিন লং মার্চের আয়োজন করা হয়েছিল, সে একটা 4 মার্চ একটা লং মার্চ হলো। আওয়ামী লীগও মাঠে ছিল, আওয়ামী লীগও ধরে পেটালো, যুবলীগ তারপর ছাত্রলীগ যারা ছিল তারাও ধরে পাল্টা পেটালো, মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল, এই সমস্ত হলো। এখন কিন্তু এইখানে পিকচারে কিন্তু ইউনূস নেই। ইউনূস কিন্তু এই পিকচারের মধ্যে নেই। ইউনূসের পিকচারে আসবে এর পরে ওয়াকার যখন আসবে তারপরে ইউনূস আসবে। এই আর কি হলো, যখন 4 এবং 6 তারিখ এই দুদিন মিটিংটা ছিল। এদিকে 5 তারিখে সম্ভবত বা 6 তারিখে সম্ভবত এই ইউনূসের কেসটা ওঠার কথা ছিল আদালতে। ইউনূসের অ্যারেস্ট হয়ে জামিনের পরে যে মামলাটা শুনানি হয়, মামলার শুনানির কথা ছিল। এখন যখন ইউনূস দেখলো যে আমি তো মামলায় তো জড়িয়ে যাওয়া মাত্র জেল হয়ে যাবে, তখন ওয়াকারকে ধরলো, পিটার হাস ডোনাল্ডুকে ধরলো। তারা করলো কি, ওই মিছিলটাকে 6 তারিখের বদলে 5 তারিখে গিয়ে আনলো। 5 তারিখে যে মিছিলটা হলো, তার আগে ওয়াকারুজ্জামান 10টার সময় গিয়ে শেখ হাসিনাকে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, কোনো কিছু হবে না, ঢাকার 4টে পথ আমি বন্ধ করে দিচ্ছি। কোন 4টে পথ? এক মিনিট ধরুন, আমি হারিয়ে ফেলেছি। কোথায় লিখলাম যে এত লেখা না, ছোট 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 করে সমস্ত লিখে রেখে দিয়েছি, এর মধ্যে কোথায় হারিয়ে গিয়েছে। হ্যাঁ, উত্তরার টুঙ্গি, যাত্রাবাড়ি, গাবতলী, এখানে আমরা সব দিয়ে দিচ্ছি, রেলগার্ড দিয়ে দিচ্ছি এবং সেনাবাহিনী নামিয়ে দিচ্ছি বলে একদম সমস্ত আর্মার্ড ভেহিকেল সমস্ত রাস্তায় নামিয়ে দিলেন। প্রধানমন্ত্রীও খুশ, এবং বলা হলো যে পুলিশ সেকেন্ড লাইনে চলে যাক আর ফার্স্ট লাইনে থাকবে সেনাবাহিনী। তা সেনাবাহিনী ফার্স্ট লাইনে থাকতে গিয়ে একটা পুলিশ ভাবলো যে ঠিক আছে, সেনাবাহিনী যদি সামনে নেয় তাহলে আমাদের উপরে আর চাপ পড়বে না। সেনাবাহিনীও সামনে এগিয়ে গেল, পুলিশ পেছনে চলে এলো। এবার যখন পুলিশ পেছনে চলে এলো, তখন মিছিল অনেক এগিয়ে আসছে।
প্রথম সেনাবাহিনী কি করলো, ওয়াকারুজ্জামানের নির্দেশে প্রথম এই আপনার এই গাবতলির রাস্তাটা খুলে দেওয়া হয় প্রথমে। তারপর রাস্তাটা খুলে দেওয়া হয় উত্তরার টুঙ্গি, তারপর যাত্রাবাড়ি, এরকম পর 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 একটা একটা করে দেওয়া হয়। তারপর কাকলি কাকলি মোড়ে, বনানী কাকলি মোড়ে যে লাস্ট এটা ছিল, সেটাও খুলে দেয় সেনাবাহিনী। না, কাকলিতে পরে আসছি। এই জায়গাগুলো প্রথম প্রথম হয়। এবার পুলিশ যখন দেখছে, পুলিশের আইজি যখন দেখছেন, পুলিশের আইজি এই যে আবদুল্লাহ আল মামুন, তিনি যখন দেখছেন যে সব তো একবারে হুড়ুর করে ঢুকে আসছে, সেনাবাহিনী সব খুলে দিচ্ছে, তখন উনি করেন কি, হারুন অল রশিদকে ডেকে পাঠান। ডেকে পাঠিয়ে বলেন, তুমি এখনই ফোর্স নিয়ে ওই কাকলি বনানী কাকলি মোড়ে গিয়ে ওখানে ব্যারিকেড করো, ব্যারিকেড করে আটকে দাও। হারুন অল রশিদ ব্যারিকেড করে ওখানে আটকে দিলেন। ইতিমধ্যে একজন মেজর জেনারেল তিনি গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন যে আপনি এক কাজ করুন, আপনি এখান থেকে চলে যান, আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি এখান থেকে চলে গিয়ে আপনি অন্যত্র কোথাও গিয়ে থাকুন, আমরা ব্যাপারটা সামনে নিচ্ছি। তিনি জোর করে প্রায় তাকে গাড়িতে উঠিয়ে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তিনি তখন মানে এতে তো নেই, পুলিশের ঠিক তখন সবে তার ট্রান্সফার হয়েছে, তিনি তখন খুব চাপে আছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ কিনা তিনি বুঝতে পারছেন না। ফলে তিনি গাড়িতে উঠে তিনি বেরিয়ে চলে যান। তিনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বলে, পুলিশ তোমরা চলে যাও, আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি। যখন দেখলো সেনাবাহিনী দায়িত্ব নিয়ে নিচ্ছে, পুলিশ তখন করলো কি, পুলিশ খুলে দিল। পুলিশের তখন মনোবল কিন্তু আস্তে 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 ভাঙতে শুরু করে দিয়েছে। কারণ পুলিশ আগে ডিফেন্সিভ মোডে ছিল, অফেন্সিভ মোডে ছিল। যখন সেনাবাহিনী যখন গেটগুলো খুলতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু পুলিশ কিন্তু ডিফেন্সিভ মোডে অলরেডি চলে গিয়েছে, যে আমাদের কাছে কিছু হাতার কিছু নেই। সেনাবাহিনী কন্ট্রোল করে নিয়েছে সমস্তটা, সেনাবাহিনীর দখলে, সুতরাং রাস্তা ছেড়ে দাও, সেনাবাহিনী যা বলছে করতে দাও। এদিকে ওই সময়তে ওয়াকারুজ্জামান চলে গিয়েছে এতে কি বলে গণভবনে। গণভবনে গিয়ে উনি তার আগে থেকে ফোন মারছেন। তার আগে হয়েছে কি, আমাদের সেনাপ্রধান তিনি ফোন করেছিলেন। তিনি ফোন করে বলেন, মানে একেবারে মানে কোনো রকম আঘাত লাগার আগে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে আমাদের 10টা হেলিকপ্টার এবং 12 কোম্পানি কমান্ডো রেডি আছে, আমরা গিয়ে তুলে আনবো, 1 ঘন্টার মধ্যে আনতে হবে। আমাদের সেনাপ্রধান এটা বলে দিয়েছিলেন। তারপর বলেছিলেন যে তারপরেও যদি না হয়, তাহলে পরে বাংলাদেশের ঢাকা বলে কিছু থাকবে না, এটা আপনাকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তখন ওই ওয়াকারুজ্জামান এবং এমএসপিএম মেজর জেনারেল কবির, যিনি মানে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকেন, তারা দুজনে মিলে একে ফোন করেন, ওকে ফোন করেন, কখনো জয়কে ফোন করছেন, কখনো সাইমা ওয়াজেদ পুতুলকে ফোন করছেন, কখনো রেহানাকে বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী যাবেন না। তাকে জোর করে বলা হলো 45 মিনিট বাকি সময় দিচ্ছি, 45 মিনিটের মধ্যে আপনি দেশ ছাড়ুন বলে একটা হেলিকপ্টার দিয়ে তাকে তুলিয়ে দিয়ে যখন দেওয়া হলো, তখনই টিভিতে একটা স্ক্রল দেওয়া হলো যে প্রধানমন্ত্রী পালিয়েছেন। আসলে তিনি পালাননি, তাকে ভুল বুঝিয়ে শেষ পর্যায়ে এসে তাকে জোর করে প্রায় হেলিকপ্টারে তুলে দিয়ে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হলো। রটিয়ে দেওয়া হলো কি, শেখ হাসিনা পালিয়েছেন। তখন অলরেডি স্ক্রল চলছে এবং সেনাপ্রধান কি বলছেন, আমি 1টার সময় আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো। পুলিশ বুঝে গিয়েছে, তার মানে সেনাবাহিনী কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তাহলে পুলিশ যে যার মতো ব্যারাকে চলে গিয়েছে। পুলিশকে মাঠে দেখা যাচ্ছে না, এমনি মনোবল তাদের ভেঙে গেছে। তারা ভাবছে এবার তো আমাদের উপরে শোধ নেবে। জনতা তখন হুড় হুড় করে এগিয়ে আসছে গণভবনের দিকে। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। তারা দেখতে দেখতে তারা 11 হই করে
প্যারা এসএফ যারা প্রধানমন্ত্রী গার্ড যারা ছিলেন, এসএফ না কি বলেন, তারা সমস্ত মানে ড্রেস ফ্রেস ছেড়ে মানে নর্মাল ড্রেস পরে তারা তখন ওই ভিড়ের মধ্যে মিশে যান এবং গণভবনে ঢুকে লুটপাট শুরু হতে থাকে। এই হচ্ছে টোটাল চক্রান্ত। যখন এই ঘটনা ঘটে গেছে তখন টনক নড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যাদের বাড়িতে সমস্ত মিটিং হয়েছিল, তখন তারা বুঝতে পেরেছে যে কি ভুলটা তারা করেছে। এবার যখন বলা হচ্ছে একটার সময় মানে উনি মানে ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আপনাদের মনে আছে বারে বারে ভাষণের সময় পেছানো হচ্ছিল, বারে বারে। তার মানে সময় দেওয়া হচ্ছিল যে তোমরা আরো লুটপাট চালাও, ঢাকার আশেপাশে আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী বাড়ি আছে সমস্ত কিছু একদম করে দাও। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি ভুলে গিয়েছি। শেখ হাসিনাকে বোঝানো হয়েছিল, ওয়াকারুজ্জামান বুঝিয়েছিলেন যে আওয়ামী লীগকে আপনি ঘরে থাকতে বলুন, আমি চাই না কোনো রক্তপাত হোক, আমি অবস্থাটা সামলে নেব। শেখ হাসিনা ওই জন্য আওয়ামী লীগের কাউকে কিছু বলেননি। যে যখন সেনাপ্রধান আমায় পরামর্শ দিচ্ছেন তখন তারা ঘরে থাকুক, সত্যি তো রক্তপাত এড়াতে হবে। তিনি বলেছিলেন আমি রক্তপাত চাই না, তাতে যদি আমার প্রাণ যায় যাবে। ফলে আওয়ামী লীগ জানতেও পারেনি। আওয়ামী লীগ যে যার ঘরে, যখন ঘটনা ঘটে গিয়েছে তখন আওয়ামী লীগের আর কিছু করার নেই। আওয়ামী লীগের লোকেরা তখন পালাতে আরম্ভ করেছে, পুলিশও পালাতে আরম্ভ করেছে। তখন থানা জ্বালাচ্ছে, অস্ত্র লুট হচ্ছে, এক মানে সমস্ত দেশটা অরাজক করে ফেললো। এই করতে করতে 4টের সময় উনি 4টে না 4:30টের সময় ওয়াকার ভাষণ যখন দিলেন তখন গণভবন শেষ। এটা গেল একটা পার্ট। অলরেডি ভিডিও 26 মিনিট হয়ে গেছে, আমি আর বাড়াবো না। আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।